নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রচিত গুপ্ত রচিত গল্প বকুল। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী প্রচিত গুপ্ত রচিত বকুল। গল্পটা কোনখান থেকে শুরু করব? আগে থেকে, পরে থেকে, নাকি এখন থেকে? কোনটা হলে ঠিক হবে? যদি এখন থেকে বলি তাহলে শুরুটা একরকম হবে, যদি আগে বা পরে থেকে বলতে যাই তাহলে হবে অন্য রকম। অনেকে বলে গল্প যেখান থেকে শুরু হোক না কেন একই থাকে। আমি মানি না। আমার মনে হয় গল্পের শুরু গল্প সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি করে। সেই ধারণা যেমন ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। সব থেকে বিপদ ঘটে যখন ধারণা হয় বিভ্রান্তিকর, আসল গল্পকে সে গুলিয়ে দেয়। বিষয়টা কি একটু জটিল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যাচ্ছে। একটা উদাহরণ দিলে খানিকটা সহজ হতে পারে। ধরা যাক আগে থেকে আমার এই গল্প শুরু হলো। আমার স্বামীর নাম রঞ্জন। রোজ অফিসে বেরোনোর সময় সে আমাকে চুমু খায়, আমিও তাকে চুমু খাই। আমি ভাজাভুজি ভালোবাসি, তাই রঞ্জন আমার জন্য চপ কাটলেট কিনে বাড়ি ফেরে। দুপুরবেলা খাওয়ার পর শেষ পাতে একটু দই পেলে রঞ্জন খুশি হয়। মিষ্টি দই নয়, সাদা দই। আগে কেনা দই খেত, কোনোদিনও পেত, কোনোদিনও পেত না। এখন আমি নিজেই বাড়িতে দই বসাই। রঞ্জন খুশি মনে খায়। সে সবার পরও বলে আরেকটু হবে নাকি। আমি জানি ও চাইবে, তাই সবসময় একটু সরিয়ে রাখি। হেসে বলি, না হবে না, ফুরিয়ে গেছে। তারপর এনে দিই। রঞ্জন প্রায়ই আমার জন্য এটা সেটা কিনে আনে। কোনোদিনও শাড়ি, কোনোদিনও ব্যাগ, কোনোদিনও ইমিটেশনের গয়না। জিনিস ভালো হয় না, কোয়ালিটি বাজে, দাম বেশি। রঞ্জন আহ্লাদে মুখ করে বলে, সুন্দর হয়েছে না? আমিও হেসে বলি, হ্যাঁ সুন্দর হয়েছে। আমিও রঞ্জনের জন্যে কেনাকাটি করি। স্ট্রাইপ শার্ট পরলে ওকে হ্যান্ডসাম লাগে, সরু স্ট্রাইপ। আমি ওর জন্য স্ট্রাইপ শার্ট কিনি। পরিয়ে দেখি। এখানেই শেষ নয়, আরও আছে। আমি কোথাও গেলে রঞ্জন বারবার ফোন করে, বকুল তুমি কোথায়? এই তো আসছি। অনেকক্ষণ থেকেই তো আসছি আসছি বলছো, আসছো কই? ওরে বাবা, 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। 1 ঘন্টা? বলো কি, সে তো অনেকক্ষণ। আমি অতক্ষণ একা থাকবো? কোনো কোনো দিন রঞ্জনও অফিস থেকে ফিরতে দেরি করে। আমি অস্থির হয়ে পড়ি। আজকাল রাস্তাঘাটে যা গোলমাল হয়। এই তো কদিন আগেই মুম্বাইতে কি যেন কাণ্ড হলো। কলকাতায় যে হবে না তার কি গ্যারান্টি? চিন্তা হয়। আমি রঞ্জনের জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। রঞ্জন রাত করে আসে। দরজা খোলার পর ঘরে ঢুকেই ঘেমো গায়ে আমাকে জাপটে ধরে। আমি ঠেলে সরিয়ে দিই। নাক মুখ মুচকে বলি, মা গো, যাও আগে বাথরুমে ঢোকো। ও বলে, বাথরুম থেকে এলে হবে তো?
আমি ডান হাত মুঠো করে কিল দেখিয়ে বলি, মার হবে। গল্পের এই শুরু থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমার আর রঞ্জনের জীবন সুখে ভালোবাসায় একেবারে মাখামাখি। ভবিষ্যতেও আমরা এই মাখামাখি জীবনই কাটাবো, তাই তো? কিন্তু গল্প মোটেও তা নয়, একেবারেই অন্যরকম। আসলে বিয়ের দিন থেকেই রঞ্জনকে আমার অসহ্য লাগতে শুরু করে। স্ত্রীর প্রতি তার এই গদগদ প্রেম দেখলে আমার বমি পায়, মাথায় আগুন জ্বলে। আরো কিছুদিন পর বুঝতে পারি তাকে আমি ঘৃণা করছি, কিন্তু গল্পের শুরুটা সেটা বুঝতে দেয়নি। সে বিভ্রান্ত করেছে। অনেকক্ষণ ধরে আমার সম্পর্কে একটা ভুল ধারণাই তো তৈরি করেছে। আর সেই ধারণা হলো আমি একজন ভালো মেয়ে, চমৎকার বউ। অথচ এই গল্পটাই যদি পরে থেকে শুরু হতো, তাহলে ধারণাটা কিন্তু হতো উল্টো। তখন শুরুটা হতো এই রকম। রঞ্জন আজ দেরি করে অফিস থেকে ফিরবে। খানিক আগে সে আমাকে ফোন করেছিল। তার জন্য মোবাইলে অ্যাসাইনটোন আলাদা, রবীন্দ্রসঙ্গীত। ওলো রেখে দে সখী রেখে দে, মিছে কথা ভালোবাসা, সুখের বেদনা সোহাগ যাতনা, বুঝিতে পারি না ভাষা। মায়ার খেলার গান আমার ভালো লাগে না। রঞ্জনের আবার মায়ার খেলা খুব পছন্দের, সেই কারণেই গানটা রাখা। গানটা জোগাড় করে রিংটোনে লাগিয়ে যেদিন রঞ্জনকে শোনালাম, রঞ্জন ভুরু কুঁচকে বলল, তুমি মায়ার খেলার গান রাখলে কেন? তোমার তো মায়ার খেলা পছন্দের নয়। আমি হেসে বললাম, তোমার ভালো লাগে তাই। রঞ্জন হাসল, বলল, লাভ কি? আমি তো আর শুনতে পাবো না, তোমাকে বাইরে থেকে ফোন করব। বকুল, তুমি বরং এমন ব্যবস্থা করো যাতে গানটা ভেতরে বাজে, আমি ফোন করতে করতে শুনবো, আমার ভালো লাগবে। আমি গাঢ় গলায় বললাম, না, তোমার ভালো লাগাটা আমার কাছে থাকবে। তোমার ভালো লাগার থেকেও সেটা জরুরি, বুঝেছ? মোবাইলে মায়ার খেলা বাজল। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। রঞ্জন বলল, আজ আমার ফিরতে রাত হতে পারে বকুল, তুমি খেয়ে নিও। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দেরি হবে? তাহলে কি রঞ্জন আজ বাড়িতে খাবে না? মুহূর্ত খানিক চুপ করে থেকে নিচু গলায় বললাম, তুমি কি খেয়ে আসছো? ও বলল, না না, আমি বাড়িতে গিয়েই খাবো। বস চেন্নাই থেকে আসছে, এয়ারপোর্টে রিসিভ করতে যাব। ফ্লাইট যদি লেট হয় তাই বলছিলাম। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, সে ঠিক আছে। তোমার বুকের চিনচিনে ব্যথাটা এখন কেমন আছে গো? রঞ্জন হেসে বলল, দূর, ওটা কিচ্ছু না, অম্বলের ব্যথা, কখন ভ্যানিশ হয়ে গেছে। তাও তুমি ডাক্তার ঘোষকে একবার ফোন করে নাও প্লিজ। ছাড়ো তো, ডাক্তার ফাক্তার লাগবে না। এবার আমি রাগের ভান করলাম। বলা বাহুল্য, এই উদ্বেগে রঞ্জন খুবই খুশি হলো। সব স্বামীই চায় তার শরীরের ছোটখাটো সমস্যা নিয়ে তার বউ উদ্বেগ দেখা। বিষয় যত তুচ্ছ হবে উদ্বেগ তত ভালো লাগবে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। রঞ্জন বলল, আচ্ছা, বিপদে ফেললে তো, ডাক্তারবাবুকে আমি বলবোটা কি? আমি বললাম, কি আবার বলবে? বলবে আজ লাঞ্চের পর বুকে একটা পেন ফিল করছিলাম, কালকে সকালে আপনাকে দেখাতে যাব। আপনি যদি মনে করেন একটা ইসিজিও করাবো, নাও এখনই ফোন করো।
আমি কিন্তু ঠিক 10 মিনিট পরে ডাক্তারবাবুকে ফোন করে দেখব তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কিনা। রঞ্জন হেসে বলল, ওরে বাবা রে, করছি রে বাবা, করছি। বিয়ে করে দেখছি বিরাট ঝামেলায় পড়লাম। বউয়ের জ্বালায় কাজকর্ম সব ডকে উঠল। ফোন ছেড়ে আমি সোফায় এলিয়ে পড়লাম। ঠিক 10 মিনিট পর আমি ডাক্তার ঘোষকে ফোন করব, জানতে চাইব রঞ্জন তাকে ফোন করেছে কিনা, বুকের ব্যথার জন্য অ্যাপয়েন্টমেন্টটাও নিয়েছে কিনা। তারপর আমি রাগ দেখাবো, বলবো, জানেন ডাক্তারবাবু, আমি কত করে বললাম তুমি আজ অফিসে যেও না, ডাক্তারবাবুকে দেখিয়ে এসো, কিন্তু না শুনে অফিস চলে গেল। আমার একটা কথা যদি শোনে। ডাক্তারকে রঞ্জনের ফোনটা করাটা খুবই জরুরি। এটা আমার পক্ষে মোক্ষম একটা যুক্তি তৈরি করবে, অনেকটা অ্যালিবাইয়ের মতো। প্রমাণ হবে রঞ্জনের বুকে সকাল থেকেই সমস্যা চলছিল। রাতে তার হার্ট ফেল হঠাৎই হয়নি, সিমটম ছিল। আসলে আমি রঞ্জনকে খুন করবার জন্য যে বিষটা ব্যবহার করব সেটার কাজকর্ম বেশ মজার। জিনিসটার কাজ কারবার সব হার্টে, রক্তের সঙ্গে মিশে শটান নিজের লক্ষ্যে পৌঁছায়। তারপর সেখানকার ধমনীগুলো এক এক করে আটকে দেয়। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্লক, রক্ত চলাচল বন্ধ। ব্যাপারটা অনেকটা এইরকম, আমি যেখানে পৌঁছেছি সেখানে আর কারো প্রবেশের অধিকার নেই। অনেকটা হিংসুটে প্রেমিকার মতো। মজার না? দুপুরে রঞ্জনের বুকে হালকা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে খুন করবার জন্য আজকের দিনটাকে আমি বেছে নিয়েছি। রঞ্জনের বুকের ব্যথা কিছুই নয়, নিছকই অম্বল। একটা অ্যান্টাসিড মুখে ফেলতেই ঠিক হয়ে গেল। কিন্তু ততক্ষণে যে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, এই ব্যথাটাকে আমি কাজে লাগাবো, রাতে রঞ্জনের খাবারে বিষ মেশাবো। এই কারণেই দেরি করে ফিরবে বলায় আমি চমকে উঠি। তবে কি বাড়িতে খাবে না? তাহলে বিষটা আমি খাওয়াবো কি করে? জলে মিশিয়ে খাওয়াতে সমস্যা হবে। এই বিষে একটা হালকা গন্ধ আছে, ভ্যানিলা আইসক্রিমের মতো। সব থেকে সুবিধে পুডিং জাতীয় কিছুর মধ্যে মিশিয়ে দিলে গন্ধ আলাদা করা যায়। তাই আমি ঝুঁকি নেব না। রঞ্জনের জন্য আমি পুডিংই করব। রান্নার মাসি চলে গেলে দুধ জাল দেব। এই বিষের খবর আমি অনেক কষ্টে জোগাড় করেছি, সংগ্রহ করেছি অনেক ঝামেলা করে। মানুষ মারার পক্ষে জিনিসটা চমৎকার। পাকস্থলীতে প্রায় যায় না বললেই চলে, গেলেও দ্রুত রক্তে মেশে। ফলে পোস্টমর্টেমে কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম। রঞ্জনের এই কেসটায় অবশ্য পোস্টমর্টেম হওয়ার ব্যাপার নেই। ডাক্তার ঘোষকে দিয়ে আমি ডেথ সার্টিফিকেট লিখিয়ে নেব। উনি তো জেনেই যাচ্ছেন রঞ্জনের হার্টে সমস্যা হয়েছে। হার্ট ফেল নিয়ে সন্দেহ হওয়ার কথা তো নয়। খুনের পর ডাক্তার ম্যানেজ করাটাই খুনির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি যদি মৃত্যুটাকে স্বাভাবিক বলে মনে করেন, সবটা জলের মতো সরল হয়ে যায় যে। এই বিষের কারণে হার্টের কাজ পুরোপুরি থামতে মিনিট 7-8 সময় লাগবে। শুনেছি শেষের দিকে সময়টা খুব কষ্টের। রঞ্জনের কষ্ট আমি চোখে দেখতে পারবো না, তাই ওই সময়টা আমি ছাদে থাকবো। পাশের বাড়ি রজনী মল্লিক খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত ছাদে পায়চারি করেন। বৃদ্ধ মানুষ, আমিও হাঁটবো আমাদের ছাদে। ভদ্রলোকের সঙ্গে টুকটাক কথা হবে। আর এটাই হবে আমার দ্বিতীয় অ্যালিবাই। রঞ্জনের মৃত্যুর সময় আমি তার ধারে কাছেও ছিলাম না।
ঘটনাটা বিশ্বাসযোগ্য করবার জন্যেই গত 3 সপ্তাহ ধরে আমি মাঝে মধ্যে রাতের দিকে ছাদে এসে রজনী মল্লিকের সঙ্গে কথা বলছি। আজ যখন বলবো, রঞ্জন তখন নিচে মৃত্যু যন্ত্রণায় ছটপট করবে। পরিকল্পনাটা কেমন? আচ্ছা, এবার গল্পটা সম্পর্কে কেমন ধারণা হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে এটা একটা নিষ্ঠুর মেয়ের গল্প। মেয়েটির নাম বকুল, সে তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে, তার কাছে ভালোবাসা নামক বস্তুটির কোনো মূল্যই নেই। সেই কারণেই তার ভালোবাসা অসহ্য লাগে, সে ভালোবাসাকে ঘৃণা করে, আর সেই ঘৃণা এতটাই যে তাকে খুন পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে। কি তাই তো? সেটাই তো মনে হচ্ছে। কিন্তু না, এটাও ঠিক হলো না। আসলে আমি ভালোবাসার কাঙাল। সেই ছোটবেলা থেকেই ভালোবাসার জন্যেই ছটফট করছি। আমার যখন 9 বছর বয়স, আমার মা আমাকে আর আমার বাবাকে ছেড়ে চলে যায়। যে লোকটার সঙ্গে যায় তাকে আমি খুব পছন্দ করতাম। জন্ম থেকেই তার এ বাড়িতে আসা যাওয়া দেখেছি। যে বাবার বন্ধু মানুষটা, একদিনের বেশি 2 দিন না এলে কান্নাকাটি জুটতাম। সেই কান্নাকাটি শুনে মা মাঝে মধ্যে রেগে যেত, আমাকে দুঘা দিয়ে বলতো, একটা বাইরের লোকের জন্য এত সোহাগ কিসের রে? কিন্তু যখন শুনলাম মা সেই বাইরের লোকের সঙ্গেই চলে গেছে, আর চিঠিতে লিখে গেছে আর কখনো ফিরবে না, তখন এতটাই হকচকিয়ে গিয়েছিলাম যে দুঃখ করতেও পারিনি। প্রথমে আমার বাবা আমাকে আঁকড়ে ধরল, কিন্তু 3 বছর পর বাবা আবার বিয়ে করলো। ঠিকই করলো। তখন কি আর এমন বয়স বাবার? বিয়ের 7 পাওয়া পুরুষ মানুষ ওই বয়সে বিয়ে না করলে নানা সমস্যা হয়। বাবা ঠিকই করেছিল। এবার কি মনে হচ্ছে? সেই বস্তা পচা গল্প, সেই সৎমা, সেই সৎমায়ের অত্যাচার, খেতে না দেওয়া, কাপড় কাচানো, ঘর ছাড় দেওয়া, তাই তো? না, একেবারেই তা নয়। আমার সৎমা মানুষটা ছিলেন ভীষণ ভালো। যত ভালো হলে একটা মানুষকে ভালো বলা যায়, তার থেকেও ভালো। ঢলঢলে চেহারায় 1 মাথা চুল, চোখ দুটো মায়া করা। একটা বেশ মজার ব্যাপার ছিল, আমার সৎমা ছিলেন একজন স্নান বিলাসিনী মহিলা। শীত গ্রীষ্ম সব ঋতুতেই অনেক আয়োজন করে স্নান করতেন, সময়ও নিতেন অনেক। গরমের সময় আগে কল খুলে জল ভরে রাখতেন বালতিতে। ছাদের ট্যাঙ্কের জল গরম, তাই এই ঠান্ডা করবার ব্যবস্থা। শীতে আবার জল গরম করে নিতেন। প্রথম দিকে বাইরে থেকে কেটলি করে গরম জল নিয়ে বাথরুমে ঢুকতেন। পরে বাবা একটা ইলেকট্রিক তার কিনে দিল। তারের একদিকে রড বালতির জলে ডুবিয়ে সুইচ দিলেই জল গরম হয়ে যেত। স্নান করার আগে আমার সৎমা বাথরুমের ভেতরেই জল গরম বসাতেন। রোজ তেল সাবান শ্যাম্পু মাখতেন। স্নান শেষ করে বাথরুম থেকে যখন বেরোতেন, তখন ফুরফুর করে গন্ধ বের হতো। তবে এসবই ছোট কথা। বড় কথা হলো, উনি আমাকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসা ছিল আমার অসৎ। সতের উল্টো তো অসৎই হয়, মায়ের থেকে অনেক অনেক বেশি। মহিলা আমাকে যেন সর্বক্ষণ হাতের তেলোর মধ্যে রাখতে চাইতেন। জড়িয়ে ধরে খাওয়াতেন, জাপটে ধরে আদর করতেন, নজরে নজরে রাখতেন। চাইতে না চাইতে আমি হাতের কাছে সব পেয়ে যেতাম। জামা, জুতো, খাবার, পড়ার বই, খেলার পুতুল,
সব। উনি এমন সব কাণ্ড করতেন যা একজন 11 বছরের মেয়ের জন্য ছিল বাড়াবাড়ি। ওর শেষ বাড়াবাড়ির গল্পটা বলি। শেষ এই কারণ ঘটনাটার কিছুদিনের মধ্যে উনি মারা যান। তবে স্বাভাবিক মৃত্যু নয়, ইলেকট্রিক শক লেগে মৃত্যু। খবরের কাগজের ভাষায় যাকে বলে বিদ্যুৎ স্পৃষ্ট। লোহার বালতির সঙ্গে কিভাবে যেন জল গরম করার তার জড়িয়ে গিয়েছিল। উনি শক খেয়ে বাথরুমের ভিতরে ছিটকে পড়েন। সমস্যা হলো, যেহেতু স্নানে উনি অনেকটা সময় নিতেন, তার মৃত্যুর খবর বুঝতেই অনেকটা দেরি হয়ে যায়। সেই বিকেল আমার বাবা আবার সেদিন ব্যবসার কাজে সারাদিন কোর্টে ছিলেন, আর আমি স্কুলে। বাথরুমের দরজা ভেঙে ডেড বডি বের করাটাও একটা সমস্যার ছিল। একে ইলেকট্রিক কারেন্টের ব্যাপার, তার উপর মহিলার গায়ে কোনো জামা কাপড় ছিল না। সে যাই হোক, আসল কথায় আসি। রোজই আমার স্কুলে টিফিন বক্সে একটা না একটা মিষ্টি থাকত। কখনো সন্দেশ, কখনো দরবেশ, কখনো বড় জিলিপি। একদিন সৎমা আমাকে মিষ্টি দিতে ভুলে গেলেন। টিফিনের সময় দেখি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে তার কাছে গেলাম, কি ব্যাপার? ওর হাতে দেখলাম একটা মিষ্টির কৌটো আর চোখে জল। আমি বললাম, তুমি কাঁদছো কেন? উনি বললেন, তোমাকে মিষ্টি দিতে ভুলে গেছি, সেই দুঃখে কাঁদছি মা। আমি বললাম, এই তো দিয়ে গেলে, এবার কান্না থামাও। উনি চোখের জল মুছতে মুছতে বললেন, থামতে পারছি না বাবা, তোমাকে যে মিষ্টিটা এসে দিয়ে যেতে পারলাম, এখন সেই আনন্দে চোখে জল আসছে আমার। এরপর থেকেই আমার কেমন যেন হতে লাগলো। মহিলা কাছে এলেই আমার আর ভালো লাগতো না। শরীরে অস্বস্তি বোধ করতাম, দম বন্ধ হয়ে আসতো আমার। উনি আমাকে আদর করলে মনে হতো গলায় যেন কেউ ফাঁস পরিয়ে দিচ্ছে। কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম এই সুন্দর মানুষটাকে আমি ভয় পাচ্ছি। তাকে এড়িয়ে যেতে শুরু করলাম। ভালোবাসার জন্য উন্মুখ হয়েছিলাম, কিন্তু ভালোবাসা আমার সহ্য হলো না, সহ্য করতে পারছিলাম না। বিষয়টা কি খুবই অদ্ভুত না? না, খুব অদ্ভুত নয়। এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, সে কথায় পরে আসব। যাই হোক, সৎ মায়ের মৃত্যুর পর আমি ভালোবাসার ফাঁস থেকে অবশেষে মুক্তি পেলাম। ও, একটা ছোট কথা বলতে তো ভুলেই গেছি। সেই ভয়ঙ্কর ঘটনার দিন বাথরুম থেকে ডেড বডি সরানোর পর পুলিশ আবিষ্কার করে জল গরম করবার ইলেকট্রিক তার এক জায়গায় ছেঁড়া। ব্লেড দিয়ে চিরলে যেমন হয়, অনেকটা সেই রকম। পুলিশ নিশ্চিত হয় লোহার বালতির কোনায় ঘষে পুরনো তার কেটে গেছে। সেখান থেকেই সরাসরি কারেন্ট চলে এসেছে বালতিতে এবং জলে। বাবা মাথা নামিয়ে বলতে লাগলেন, উফ, আমি যদি জানতাম, উফ, আমি যদি জানতাম। পুলিশ অফিসার ভালো মানুষ, সহানুভূতির স্বরে বললেন, আগে থেকে সব যদি জানা যেত তাহলে তো আর অ্যাক্সিডেন্ট বলে কিছু থাকতোই না মশাই। দুঃখ করবেন না, যা হওয়ার ছিল তা হয়েছে। প্রথমে আমি একটু ঘাবড়েই ছিলাম, মিথ্যে বলবো না। ব্লেডের কথাটা যদি ওঠে, কিন্তু না উঠতেই হাঁপ ছেড়ে বাঁচলাম। যদিও তেমন চিন্তার কোনো কারণ ছিল না, কারণ জ্যামিতি বক্সে রাখা ব্লেডটা আমি স্কুলের ডাস্টবিনেই ফেলে এসেছি। ভগবান আমাকে যেমন অনেক কিছু দেননি, তেমন আবার অনেক কিছু দিয়েছেন। ছোট থেকেই আমি লেখাপড়া পছন্দ করি। নিজের ক্লাসের থেকেও বড়দের বই ঘাঁটি। অঙ্ক, বিজ্ঞান আমার প্রিয় বিষয়। ত্রিভুজের কোণ,
বৃত্তের ব্যাসার্ধ এসব নিয়ে পড়ে থাকতে আমার ভালো লাগতো। ভালো লাগে আলোর ছোটাছুটি, শব্দের প্রতিধ্বনি, ইলেকট্রিক কারেন্টের কেরামতি। লোহার জলের মধ্যে দিয়ে গেলে বিদ্যুৎ যে মানুষ মারতে পারে তা তো আমি বই পড়েই জেনেছি। দুনিয়ার ভালো কথাগুলো সব বইতেই লেখা থাকে। ব্লেডের দুশ্চিন্তা কেটে গেলে আমি হালকা মনে সৎ মায়ের জন্য অনেকটা সময় ধরে কাঁদতে পারলাম। যাই হোক, একটা জরুরি কথা বলতে গিয়ে অনেক হাবিজাবি কথায় চলে গেলাম। তাহলে একটা জিনিস প্রমাণিত হলো তো, গল্পের শুরু যাই বলো, আমি ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন পাইনি এই ধারণাটা ঠিক নয়, তাই না? এবার ধরা যাক গল্পটা শুরু হলো শেষ থেকে, তাহলে কেমন হবে? বেডরুমের দরজাটা ঠেলতেই রঞ্জনকে দেখতে পেলাম। সে খাটের ওপর চিত হয়ে শুয়ে আছে। হাতের বইটা আতখোলা অবস্থায় খসে পড়েছে বুকের ওপর, ঠিক যেন ঘুমোচ্ছে। আমি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা নতুন কিছু নয়, বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়া রঞ্জনের স্বভাব, বিয়ের পর থেকে দেখছি। কিন্তু আজ অন্য দিনগুলোর মতো নয়। আমি জানি আজ রঞ্জন ঘুমোচ্ছে না। আমি আলতো করে বইটা সরিয়ে নিলাম, নাকের তলায় ডান হাতের চেটোটা পেতে দিলাম। নিঃশ্বাস কি পড়ছে? না, পড়ছে না। মুখ তুলে দেওয়াল ঘড়ির দিকে তাকালাম। খাবার পর থেকে ধরলে প্রায় 40-42 মিনিট হয়ে গেছে। 20 কাজ করবার পক্ষে অনেক সময়। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার পরপর সব ভাবা আছে যে, মাথা ঠান্ডা করে এখন সেগুলো করতে হবে। সবার প্রথমে আমি যে বাটিতে রঞ্জনকে পুডিং খেতে দিয়েছিলাম সেটা ভালো করে ধোবো। শুধু বাটি নয়, পুডিং তৈরির কোনো প্রমাণই বাড়িতে থাকবে না। ইতিমধ্যেই বিষের শিশি আমি বাথরুমের প্যানে খালি করে ফ্লাশ টেনে দিয়েছি। ধোয়াধুয়ির কাজ শেষ হলে ডাক্তার ঘোষকে ফোন করব, ওকে আসতে বলবো, তারপর ডাকবো পাশের বাড়ির রজনী মল্লিককে। কিন্তু তিনি আসার আগে ফোন করব ব্যারাকপুরে রঞ্জনের দিদিকে। তবে আরেকটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই ফাঁকে একটু ছাদে ঘুরে এলে কিরকম হয়? না, থাক, কাজগুলো আগে মাথা ঠান্ডা করে শেষ করি। রাতে খাওয়ার পর আমি ছাদে গিয়ে হাঁটি। রোজ নয়, মাঝে মধ্যে হাঁটি, যেদিন শরীরটা আনচান করে সেদিন। অনেক সময় শরীর নয়, মনের জন্যেও ছাদে হাঁটি। মনটা হয়তো কোনো কারণে বিক্ষিপ্ত, একটু খোলা আকাশের তলায় রইলাম। অবশ্যই খুব শীত বা বৃষ্টিতে এটা সম্ভব নয়। আমাদের পাশের বাড়িতে থাকেন রঞ্জনী মল্লিক, বুড়ো মানুষ। উনিও রাতে খাওয়ার পর ছাদে ওঠেন যে। আমার সঙ্গে দু একটা কথা হয়, একেবারে সাধারণ কথা। উনি আবার আমাকে ঠাট্টা করে বৌমা ডাকেন। বুড়ো মানুষ, বেশ লাগে শুনতে। কি বৌমা, আজ রান্না কি হয়েছিল? বেশি কিছু নয় মেসোমশাই, খুব সামান্য। সামান্যটাই কি শুনি? ডাল, তরকারি আর পার্শে মাছের একটা ঝোল। ভেরি গুড। তা আমাদের রঞ্জন বাবু রাতে ভাত খান নাকি রুটি? ভাত মেসোমশাই, দুবেলা ওর ভাত না হলে আবার চলে না। বাহ বাহ, তোমার কর্তারই তো দেখছি একেবারে মাছে ভাতে বাঙালি হে। এই সব কথা। রঞ্জন রাতে আমার ছাদে ওঠাটা পছন্দ করে না, যদিও আবার স্বাস্থ্যের কারণে বারণ করতে পারে না।
সে অবশ্য নিজে কখনো ছাদে ওঠে না, খাওয়া হলে দুম করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমি ফিরে এসে দেখি কোনোদিনও বই পড়ছে, কোনোদিনও ঘুমের ভান করে মটকা মেরে পড়ে আছে। আলো নেভালেই ঝাঁপিয়ে পড়ে। আজও আমি ছাদে ছিলাম, অন্য দিনের থেকে একটু বেশি সময়ই ছিলাম, কিন্তু রজনী বাবুকে দেখলাম না। মনটা খচখচ করছিল। আজ রজনী বাবুর সঙ্গে দেখা হওয়াটা জরুরি ছিল। যদি প্রশ্ন ওঠে, পুলিশকে উনি বলতে পারতেন ঘটনার সময় আমি তার সঙ্গেই গল্প করছিলাম। গল্পের বিষয় ছিল পার্শে মাছের ঝোল। এখন কি একবার ট্রাই নেব? কোনো কারণে হয়তো ভদ্রলোক আজ দেরি করে ডিনার করেছেন। এবার গেলে দেখা হয়ে যেতে পারে হয়তো। আমি ঘরের আলো নেভানোর আগে আবার গিয়ে রঞ্জনের বুকের ওপর আলতো করে হাত রাখলাম। না, ধুকপুকুনি নেই। এবার আলো নিভিয়ে পায়ের কাছে ভাঁজ করে রাখা চাদরটা ওর গায়ে দিয়ে দিলাম। এই হলো গল্পের শেষ দিয়ে শুরু, রঞ্জনের মৃত্যু দিয়ে। সত্যি কথা বলতে কি, এতেও কিন্তু গল্পের প্রতি সুবিচার হলো না। সবাই ভাববে এটা একটা খুনের গল্প। না, একটা নয়, দুটো খুনের গল্প। তবে প্রথম খুন অর্থাৎ সৎমাকে শক দিয়ে মারার কথাটা গল্পে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায়, তাতেও কি গল্পের মূল বিষয়টা ঠিক থাকবে? থাকবে না। কারণ গল্পতে দুটো নয়, তিনটে খুন রয়েছে। তাই গল্পটা খুনের গল্প নয়, ভালোবাসার গল্প। হ্যাঁ, ভালোবাসারই গল্প। সেই তৃতীয় খুনটার কথা না জানলে অবশ্য এটা বোঝা মুশকিল। কিন্তু সমস্যা হলো, খুনটার কথা কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। একটা জটিলতা দেখা দিচ্ছে, সময়ের জটিলতা। বলার সময় ঘটনাটাকে ঠিক কোন সময়ে নিয়ে গিয়ে ফেলা যায়? আগে, পরে, নাকি এখন? আমি ঠিক করতে পারছি না। আসলে খুন হওয়া মানুষটার সঙ্গে আমার যে এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে। সুযোগ পেলেই যে আমি তার কাছে চলে যাই। যোধপুর পার্কের কাছে ফ্ল্যাট, 2 বেডরুম, বড় লিভিং ডাইনিং। ঘটনার পর থেকে ফ্ল্যাটে যদিও তালা, বউ কেটে পড়েছে, যদ্দূর খবর বিয়েও করেছে, কিন্তু তাতে আমার সমস্যার তো কিছু নেই। আমার সমস্যা হলো, অতীতে হয়ে যাওয়া একটা মানুষকে বর্তমানে এনে ফেলতে গেলে কি বলতে হয় সেটাকে? আগে নাকি এখন, নাকি দুটো সময় পাশাপাশি চলবে? ট্রেন আর ট্রেনের ছায়ার মতো? যাগ্গে, বলতে যখন হবে খুনের কথাটা সংক্ষেপেই সেরে নি। ঘটনাটা ছিল সোজা সাপটা, যাকে বলে 1 ডাইমেনশনাল। ছেলেটার নাম তীর্থ, লম্বা চওড়া হ্যান্ডসাম চেহারা, ভালো চাকরি করে। কোনো এক বিয়ে বাড়িতে একটা মেয়ের সঙ্গে তার হঠাৎ দেখা। বলা ভালো, মেয়েটি দেখল তাকে, আর দেখা মাত্রই প্রেমে পড়ল। তীর্থ বিশেষ পাত্তা দিল না যদিও, তাতে মেয়ের প্রেম আরো বেড়ে গেল। আসলে প্রেমের নিয়মই যে তাই, কঠিন ঠাঁইতে ফরফর করে বাড়ে, জল বাতাস পাওয়া চারা গাছের মতো। তবে এতেও তীর্থ ছেলেটির কিচ্ছু এসে গেল না। সে মেয়েটিকে আরো এড়িয়ে যেতে লাগলো। মেয়ের তখন পাগল পাগল অবস্থা, নাওয়া খাওয়া বন্ধ, এমনকি সুইসাইডের হুমকি দিয়ে চিঠি পর্যন্ত পাঠিয়ে বসল। তাতেও ছেলে তেমন টলল না। এবার মেয়ের অবস্থা হলো ভারী শোচনীয়। কি করে সে? কিন্তু শেষ পর্যন্ত যদিও মেয়েটি জিতে যায়,
গজগজ করতে করতে বিয়েতে রাজি হয়ে গেল তীর্থ। মনে হয় মেয়েটির কান্নাকাটি দেখে করুণা হয়েছিল। তবে ফুলশয্যার রাতেই সে কঠিন গলায় বউকে বলে দিল, বিয়ে করেছো মানে ভেবো না আমি তোমার মুখের দিকে হাঁ করে চেয়ে বসে থাকবো। আমি চলবো আমার মতো, তুমি চলবে তোমার মতো, নিজের নিজের কাজ নিয়ে থাকবো। অতিরিক্ত সোহাগ আহ্লাদের কোনো প্রয়োজন নেই। মেয়েটি খুশি হয়ে মাথা নাড়ল। সে যে এটাই চায়। সে এমন একজন পুরুষ মানুষকে ভালোবেসেছে, ভালোবাসার ব্যাপারে যে উদাসীন, কঠিন এবং নির্মম। তাই সে আলাদা, তাই সে লোভনীয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই জল গড়ালো উল্টো দিকে। তীর্থ গিয়ে পড়ল তার বউয়ের ঘাড়ে। সারাক্ষণ তাকে চোখে হারায়। দূরে গেলে ডাকাডাকি করে, কাছে থাকলে হাঁ করে মুখের দিকে চেয়ে থাকে। একেবারে নেতা জোবরা অবস্থা। মানুষটা পুরোপুরি বদলে গেল। বউয়ের সঙ্গে লেপ্টে থাকতে গিয়ে কাজকর্ম শিখেই তুলল। লোকে আড়ালে হাসে, সামনে ঠাট্টা করে। তবে বেশি দিন নয়, এই অবস্থা চলল ঠিক বছরখানেক। মেয়েটি একদিন তীর্থর সঙ্গে ঠান্ডা গলায় কথা বলল, আমি চললাম। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম তুমি সেই মানুষ নও। এত ভালোবাসা আমার আর সহ্য হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে আমার। বাকি জীবন তোমার সঙ্গে কাটানো অসম্ভব। মিউচুয়াল ডিভোর্স হলে ভালো, না হলেও অসুবিধে নেই। আমি কোর্টে কন্টেস্ট করব। তবে তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে পুরোপুরি ছেড়ে চলে যাচ্ছি না, কারণ সেটা তোমার পক্ষে বিরাট আঘাত হবে। তুমি আমাকে এত ভালোবাসো, তোমাকে বিরাট ধাক্কা দেওয়াটা আমার উচিত কাজ হবে না, আর তোমার সেটা প্রাপ্যও নয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, আরো কিছুদিন আমি তোমার কাছে যাওয়া আসা করব। ঘর পরিষ্কার করব, তোমার পছন্দের খাবার বানিয়ে দেব, তোমার সঙ্গে বসে ডিভিডিতে সিনেমা দেখব, এমনকি তুমি চাইলে তোমার সঙ্গে শুতেও পারি। আসলে ধীরে ধীরে তোমার মন শক্ত করার চেষ্টা করব। এর খুব অল্প কিছুদিনের মধ্যেই ফ্ল্যাটে তীর্থর মৃতদেহ পাওয়া গিয়েছিল। সবাই জানল হার্ট অ্যাটাক। আসলে যে বিষ তাকে খাওয়ানো হয়েছিল সেটা কাজ করে যে হার্টেই, ধমনীগুলো অকেজো করে। হার্ট অ্যাটাকের সঙ্গে পার্থক্য বোঝা যায় না। খুব সন্দেহ না করলে ধরা মুশকিল। আর একা থাকা মানুষের ওপর কেই বা সন্দেহ করবে? করলেই বা কি? খুনের প্রমাণ কিভাবে গোপন করতে হয় আমার থেকে তা ভালো কে জানে? তীর্থর সঙ্গে ডিভোর্স না হওয়ার ফলে যোধপুর পার্কের ফ্ল্যাটের মালিকানা এখন আমার। খবরটা কেউ জানে না। আমি প্রায়ই সেই ফ্ল্যাটে যাই, তালা খুলে ঢুকি, তারপর তীর্থর সঙ্গে দীর্ঘ সময় কাটাই। মরে যাওয়ার পর ছেলেটা আগের মতো হয়ে গিয়েছে। ভালোবাসায় সেই রকম কঠিন, সেই রকম নির্মম। অনেক সাধ্য সাধনা করে তবে তার ভালোবাসা পেতে হয়। যে ভালোবাসার জন্য নারী অপেক্ষা করে থাকে জন্ম জন্মান্তর। কি যে ভালো লাগে বুঝিয়ে বলতে পারবো না। হয়তো সারা রাত তার আদর চাইলাম, অথচ ও রইল মুখ ফিরিয়ে। গ্রহণ করলো একেবারে শেষ রাতে। ব্যথা দিয়ে দিয়ে প্রবেশ করলো আমার শরীরে। আমি চিৎকার করে উঠলে মুখে হাত চাপা দিল। সেই হাত কি ঠান্ডা, যেন রক্ত মাংস নয়, সেই হাত বরফ দিয়ে তৈরি। শুধু শরীর নয়, আসলে তীর্থর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাপ আলোচনাও করি। এই যে আমার দ্বিতীয় স্বামী রঞ্জনকে খুন করার পরিকল্পনা, সেই তো আমাকে দিয়েছিল। আমি তাকে কেঁদে বলেছিলাম, তীর্থ আমি আর পারছি না,
আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তীর্থ হেসে বলল, পারছো না তো কি হয়েছে? না পারলে কি করতে হয় তুমি জানো না? কি কি করতে হয়? তোমার সৎ মাকে যা করেছো, আমাকে যা করেছো, রঞ্জনকেও তাই করবে। সমস্যা কোথায়? না, সমস্যা নেই। রঞ্জন আর নেই। আমি এখন মুক্ত। মুক্ত। আরো বেশি সময় আমি তীর্থর সঙ্গে থাকতে পারবো। ভালোবাসা পাবার জন্য তার কাছে কাকুতি মিনতি করব। কেউ আর এখন বাধা দেবার নেই। আমি মুক্ত। অন্ধকার ঘরে মৃত রঞ্জনকে রেখে আমি এখন দরজার দিকে পা বাড়াচ্ছি। শুনছিলেন আজকের গল্প শ্রী প্রচিত গুপ্ত রচিত বকুল। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ আর আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।